নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করল ভারত। ট্রাইব্রেকারে ওমানের শেষ শট বাঁচিয়ে জয়ের নায়ক গুরপ্রীত সিং সান্ধু। ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শর্ট অর্ডারে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আগামী মৌসুমে আইএসএল সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলির আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারবে এআইএফএফ। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি, তবে সুপার কাপের সূচি চূড়ান্ত করে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বিবৃতি দিয়ে ফেডারেশন জানিয়েছে আগামী 25 অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ। আর কিছুদিনের অপেক্ষা, 14 সেপ্টেম্বর সেই বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ। পহেলগাঁও কাণ্ডের পর দুই দেশের ক্রিকেটীয় লড়াই নিয়ে উন্মাদনা বাড়ছে। ওই ম্যাচে আম্পায়ারের ভূমিকায় থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিকুরগে এবং বাংলাদেশের মাসুদুর রহমান। কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করল ভারত। ট্রাই ব্রেকারে ওমানের শেষ শট বাঁচিয়ে জয়ের নায়ক গুরপ্রীত সিং সান্ধু। কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করল ভারত। ট্রাইব্রেকারে ওমানের শেষ শট বাঁচিয়ে জয়ের নায়ক গুরপ্রীত সিং সান্ধু। নির্ধারিত সময়ে খেলা 1-1 শেষ হয়েছিল। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। ট্রাইব্রেকারে 3-2 ব্যবধানে জেতে ভারত। পেনাল্টি শুটআউটে ভারতের আনোয়ার আলী এবং উদান্তা সিং মিস করেন। ওমানেরও প্রথম দুটি শট বাইরে যায়। পঞ্চম শটটি আটকে দেন গুরপ্রীত। চলতি প্রতিযোগিতায় আরও একটি ম্যাচে গুরপ্রীতের গোলকিপিং জেতালো ভারতকে। ম্যাচের শুরুটা ভালো করেছিল ওমানি। বাদিক থেকে দৌড়ে বক্সে ক্রস করেছিলেন আল মুসাফিরি, তবে ভারতের রক্ষণ সেই বল ক্লিয়ার করে দেয়। ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে ওমান জাকিয়ে বসতে থাকে। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ভারতীয়রা তখন রক্ষণ সামলাতেই ব্যস্ত। বলের দখল ছিল ওমানেরই। 11 মিনিটের মাথায় প্রথম সুযোগ তৈরি করে ভারত। ফ্রি কিক থেকে লালিয়ানজুয়ালা ছাংতের শট বক্সে ভেসে এসেছিল। প্রথমে ওমান সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হলেও ভারত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। 2 মিনিট পরে প্রায় গোল করে ফেলেছিল ভারত। লম্বা থ্রো থেকে হেড করেছিলেন আনোয়ার আলী। সেই বল সরাসরি চলে যায় ওমানের কিপার আল মুখাইনির কাছে। দ্রুততার সঙ্গে সেই বল ক্লিয়ার করেন তিনি। এরপর ম্যাচে ভারতের প্রাধান্য বাড়তে থাকে। ওমানের বক্সে একটি ফাউলকে কেন্দ্র করে বিতর্কও হয়। বিক্রম প্রতাপ সিং এবং আল মুখাইনির সঙ্গে সংঘর্ষের কারণে রেফারি ওমানকে ফ্রি কিক দেন, তবে বিক্রম প্রতিবাদ করেন। রেফারি তাতে কর্ণপাতও করেননি। কিছুক্ষণ পরেই ওমানের কাছে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। রাহুল ফ্রেকে এবং গুরপ্রীত সিং সান্ধুর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বল পেয়ে গিয়েছিলেন আর রাওয়াহি। তার শটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। গোলে থাকলে গুরপ্রীতের কিছু করার ছিল না। প্রথমার্ধে ভারত আরেকটি সুযোগ তৈরি করলেও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ওমান আগ্রাসী ফুটবল খেলতে থাকে। বোঝাই যাচ্ছিল দ্রুত গোল করতে চায় তারা। হয়ও তাই। 55 মিনিটে এগিয়ে যায় ওমান। টানা চাপের মুখে ভেঙে পড়ে ভারতের রক্ষণ। বাদিক থেকে ভেসে আসা ক্রস প্রথম প্রয়াসেই শট নেন জামিল সালিম আল ইয়ামাদি। বল গুরপ্রীতকে এগিয়ে জালে জড়িয়ে যায়। এরপরে গোলের লক্ষ্যে মনবীর সিং এবং নাওরেম মহেশকে নামিয়ে দেন কোচ খালিদ জামিল। তাতে ভারতের আক্রমণের ঝাঁজও বাড়ে। কিছুক্ষণ পরে সুরেশ সিং এবং উদান্তা সিংকেও নামিয়ে দেন খালিদ। সেই উদান্তায় সমতা ফেরান। রাহুলের লম্বা থ্রো হেডে ফ্লিক করেছিলেন দানিশ ফারুক। ঝাঁপিয়ে পড়ে মাথা ছুঁয়ে গোল করেন উদান্তা। ভারতের আক্রমণ আরও বাড়লেও নির্ধারিত সময়ে জয়সূচক গোল করতে পারেনি তারা। খেলা গড়ায় অতিরিক্ত সময়েও ওমানের মধ্যে গোল করার আগ্রহ বেশি দেখা যায়। নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে আক্রমণে উঠতে থাকে তারা। এর মাঝে লাল কার্ড দেখেন ওমানের আলী সুলেমান আল বুসাইদি। 10 জন হয়ে যায় ওমান। সেই সুযোগে দাপট দেখাতে থাকে ভারতও। এরপর দুই দলের লড়াই হতে থাকে মাঝ মাঠে। দুই দলই চেষ্টা করছিল বিপক্ষের ভুলে সুযোগ নিয়ে গোল করার, কিন্তু বিপক্ষের ফুটবলার কম থাকার সুবিধা নিতে পারেনি ভারত। খেলা গড়ায় টাইব্রেকারে প্রথম শটে গোল করেন ছাংতে। ওমানের আল সাদি মিস করেন।
দ্বিতীয় প্রয়াসে রাহুল গোল করে ভারতকে 2-0 এগিয়ে দেন। ওমান দ্বিতীয় শটও নষ্ট করে, বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন আল খাবি। ভারতের সামনে সুযোগ ছিল 3-0 এগিয়ে যাওয়ার, কিন্তু আনোয়ারের শট বাঁচিয়ে দেন ওমান গোলকিপার। তৃতীয় প্রয়াসে গোল করেন ওমানের আল রুশাইদি। এরপর জিতিন গোল করে ভারতকে 3-1 এগিয়ে দেন। ওমানের আলী হাসানি 3-2 করেন। পরের প্রয়াসে গোল করলেই জিতত ভারত। সুযোগ নষ্ট করেন উদান্তা। পঞ্চম প্রয়াসে গোল করে সমতা ফেরাতে পারত ওমান, কিন্তু আল ইয়ামাদির শট বাঁচিয়ে ভারতকে জিতিয়ে দেন গুরপ্রীত। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শর্ট অর্ডারে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আগামী মরশুমে আইএসএল সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলির আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারবে এআইএফএফ। ভারতীয় ফুটবলের অচল অবস্থা কাটতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শর্ট অর্ডারে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আগামী মৌসুমে আইএসএল সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলির আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারে এআইএফএফ। ইতিমধ্যেই সুপার কাপের দিনক্ষণও জানিয়ে দিয়েছে ফেডারেশন। এবার আইএসএল এর 10 ক্লাব মিলিতভাবে চিঠি দিল এআইএফএফকে। টেন্ডার ডেকে নতুন স্পন্সর খোঁজার প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থাও জানিয়েছে ক্লাবগুলো। চেন্নাই, পাঞ্জাব, বেঙ্গালুরু, গোয়া, হায়দ্রাবাদ, কেরালা, নর্থ ইস্ট, উড়িষ্যা, জামশেদপুর ও মুম্বাই আইএসএল এর 10 ক্লাব মিলিতভাবে চিঠি দিয়েছে ফেডারেশনকে। তাদের পক্ষ থেকে লেখা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এআইএফএফ যেভাবে আইএসএল এর কমার্শিয়াল সত্ত্বের টেন্ডারের জন্য সক্রিয়তা দেখিয়েছে তা প্রশংসাযোগ্য। তাছাড়া সুপার কাপ আয়োজনের তৎপরতা দেখিয়ে দিনক্ষণ ঘোষণা করায় ক্লাবগুলির পরিকল্পনার সুবিধা হবে। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে অনেক ক্লাব প্লেয়ারদের বেতন বন্ধ রেখেছে। এই অবস্থায় আইএসএল এর স্পন্সর পেলে ক্লাবগুলোর পক্ষে সুবিধা হবে। তারা লিখেছে, আমরা আশা করি আইএসএল দীর্ঘমেয়াদী কমার্শিয়াল পার্টনার খুঁজে পাবে। তাতে ক্লাবগুলি নিজেদের পরিকল্পনা বজায় রাখতে পারবে, নিজেদের স্পন্সরও ধরে রাখতে পারবে এবং বর্তমানে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা তৈরি হবে না। অর্থাৎ ফেডারেশন যেন আপাতত সমস্যা সমাধানের জন্য তৎপরতা দেখানোর নামে ক্ষণস্থায়ী উপায় না খুঁজে সেটা যেন মনে করিয়ে দেওয়া হলো। তারা আরও লিখেছে, আমরা আত্মবিশ্বাসী যে টেন্ডার কমিটি ও পর্যবেক্ষক কমিটির সাহায্যে এআইএফএফ সমস্ত নীতি মেনে এমন পার্টনারের সঙ্গে চুক্তি করবে যারা আর্থিকভাবে সমৃদ্ধ ও স্থিতিশীল হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারবে এবং আগে কোনো ঋণ নেই তার ইতিহাসে। আমরা বিশ্বাস করি খেলাধুলা ও ফুটবল প্রশাসনে সেই বিষয়ে অভিজ্ঞতা লোকেদের থাকা উচিত। ভারতীয় ফুটবলে দীর্ঘমেয়াদী উন্নতি নতুন কমার্শিয়াল পার্টনারের বিশ্বাসযোগ্যতা, দক্ষতা ও আর্থিক অবস্থার উপর নির্ভর করবে। এই পরিস্থিতিতে গোটা প্রক্রিয়ায় এআইএফএফ বা কমিটিগুলোর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে ক্লাবগুলো অবশ্যই তাদের পাশে থাকবে বলে জানিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি, তবে সুপার কাপের সূচি চূড়ান্ত করে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বিবৃতি দিয়ে ফেডারেশন জানিয়েছে আগামী 25 অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা কাটেনি, তবে সুপার কাপের সূচি চূড়ান্ত করে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ। রবিবার বিবৃতি দিয়ে ফেডারেশন জানিয়েছে আগামী 25 অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ। আইএসএল এর আগে সুপার কাপ আয়োজনের কথা আগেই জানিয়েছিল এআইএফএফ। সেই মতোই শনিবার রাতে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে প্রস্তাব রাখা হয়। সেই প্রস্তাব গৃহীত হয়েছে ভার্চুয়াল বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে আগামী 25 অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে। প্রতিযোগিতার ফাইনাল হবে 22 নভেম্বর, অর্থাৎ প্রায় 1 মাস ধরে চলবে প্রতিযোগিতা। যদিও জানানো হয়নি কোথায় হবে প্রতিযোগিতা। ঠিক হয়েছে অংশগ্রহণকারী 16টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের প্রথম 4টি দল সেমিফাইনালে উঠবে। জানা গিয়েছে সোমবার থেকে সংশ্লিষ্ট ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ শুরু করবে এআইএফএফ। এছাড়াও ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য 3 সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও।
কমিটিতে থাকবেন এএফসির অডিট এবং কমপ্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরম মুরুগাসু এবং ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। হাই নিউজ নেটওয়ার্ক। 40 বছর বয়সেও গোলের খিদে কমেনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, তার শরীরও সঙ্গ দিচ্ছে। এই বয়সেও কিভাবে এত ফিট রোনাল্ডো, নিজেই ফাঁস করলেন তার রহস্য। বয়সকে কেবল একটি সংখ্যায় পরিণত করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 40 বছর বয়সেও গোলের খিদে কমেনি তার। তবে খিদে থাকলেও তো হবে না, গোল করার জন্য শরীরও ফিট থাকতে হবে। এই বয়সেও তার শরীর সঙ্গ দিচ্ছে। কিভাবে এত ফিট রোনাল্ডো, নিজেই ফাঁস করলেন সেই রহস্য। ইউটিউবে এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন ফিট থাকতে ঠিক কি করেন তিনি। শরীরচর্চার পাশাপাশি খাওয়া ও ঘুমকে গুরুত্ব দেন রোনাল্ডো। তিনি বলেন, আমি কখনো এক জায়গায় বসে থাকতে পারি না, সারাক্ষণই হেঁটে বেড়াই, কখনো জর্জিয়া, আবার কখনো সন্তানদের সঙ্গে। রোনাল্ডো আরও বলেন, দিনে অন্তত 17,000 পা হাঁটে। ফুটবল খেললে সেটা আরও বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাওয়া ও ঘুম। আমার শরীরে যেটা প্রয়োজন সেই অনুযায়ী খাই। দিনে অন্তত 9.5 ঘন্টা ঘুমাই, না ঘুমালে শরীর তরতাজা থাকবে না। রোনাল্ডো জানিয়েছেন তার পুষ্টিবিদ যে রুটিন তৈরি করে দিয়েছে সেই অনুযায়ী খান তিনি। বাইরের খাবার একেবারেই খান না। পাশাপাশি রোজ চেষ্টা করেন রাত 11টার মধ্যে শুয়ে পড়তে। সাধারণত সকাল 8:30 পর্যন্ত ঘুমান তিনি। অবশ্য কোনো কাজ থাকলে সেই রুটিনে একটু বদল হয়, কিন্তু তিনি চেষ্টা করেন প্রতিদিন এই রুটিন মেনে চলতে। একদিন আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো। এই প্রতিযোগিতায় গোলের নিরিখে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে টপকে গিয়েছেন তিনি। চলতি বছর ইউএফা নেশনস কাপ জিতেছেন রোনাল্ডো। এখনও দেশের হয়ে ট্রফি জেতার খিদে রয়েছে তার। সেই খিদেই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্যারিয়ারে 942 গোল করেছেন রোনাল্ডো। 1000 গোলের মাইল ফলক থেকে আর 58 ধাপ দূরে তিনি। পর্তুগালের হয়ে 139টি গোল করে ফেলেছেন রোনাল্ডো, যা রেকর্ড। 30 বছর বয়স হওয়ার আগে 463 গোল করেছিলেন রোনাল্ডো। পরের 10 বছরে আরও 479 গোল করেছেন তিনি। অর্থাৎ 30 বছর হওয়ার পর রোনাল্ডোর গোলের সংখ্যা বেড়েছে। ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে না থাকলে এই কীর্তি সম্ভব নয়। কিভাবে নিজেকে ফিট রাখেন সেই রহস্য এবার ফাঁস করলেন রোনাল্ডো। হাই নিউজ নেটওয়ার্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরমেন্সের স্বীকৃতি পেলেন মোহাম্মদ সিরাজ। ওভালে পঞ্চম টেস্টে ম্যাচ জেতানো পারফরমেন্সের সুবাদে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে ঢুকে পড়লেন সিরাজ। 23টি উইকেট নিয়ে ভারত ইংল্যান্ড সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরমেন্সের স্বীকৃতি পেল মোহাম্মদ সিরাজ। ওভালে পঞ্চম টেস্টে ম্যাচ জেতানোয় পারফরমেন্সের সুবাদে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে ঢুকে পড়লেন সিরাজ। 23টি উইকেট নিয়ে ভারত ইংল্যান্ড সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন তিনি। আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারের জন্য 3 জনকে প্রাথমিকভাবে বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সিরাজের সঙ্গে পুরস্কারের লড়াইয়ে নেমেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেডেন সেলস। আগস্টে একটি টেস্ট খেলেই লড়াইয়ে ঢুকে পড়েছেন ভারতীয় বোলার। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে 754 রান করায় জুলাই মাসে সেরা ক্রিকেটার পুরস্কার পান ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। ওভালে ভারতীয় দলের 6 রানে রুদ্ধশ্বাস জয়ে সিরাজের গুরুত্বপূর্ণ অবদান ছিল। চাপের মুখে শেষ দিনে অনবদ্য বল করেছিলেন হায়দ্রাবাদের জোর বোলার। দ্বিতীয় ইনিংসে 104 রানে 5টি উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচের শেষ দিনে 3টি উইকেট, ম্যাচে 9টি উইকেট নিয়েছিলেন 190 রান খরচ করে। শেষ দিনে তার বোলিংয়ের জন্যই ইংল্যান্ডের মাটিতে সিরিজ 2-2 ফলে ড্র করতে পেরেছিলেন শুভমানরা। জয়ের জন্য 374 রান তাড়া করতে নামা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গিয়েছিল 367 রানে। সিরাজের সেই পারফরমেন্সে স্বীকৃতি পেল আইসিসির তালিকায়।
সিরাজের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সিলস পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে ভালো বোলিংয়ের সুবাদে প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন। 3 ম্যাচে 10টি উইকেট নেন তিনি। নির্ণায়ক তৃতীয় একদিনের ম্যাচে 18 রানে 6টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জেতান, যা একদিনের ক্রিকেটে তার সেরা বোলিংও। অন্যদিকে হেনরি জিম্বাবুয়ের বিরুদ্ধে 2টি টেস্ট সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন। 2 টেস্টে 146 রানে 16টি উইকেট নেন। তবে যাই হোক, ভালো বোলিংয়ের লড়াইয়ে রয়েছেন সিরাজও। হাই নিউজ নেটওয়ার্ক। আর কিছুদিনের অপেক্ষা, 14 সেপ্টেম্বর সেই বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ। পহেলগাঁও কাণ্ডের পর দুই দেশের ক্রিকেটীয় লড়াই নিয়ে উন্মাদনা বাড়ছে। ওই ম্যাচে আম্পায়ারের ভূমিকায় থাকবেন শ্রীলঙ্কার রুচুরা পাল্লিগুরুগে এবং বাংলাদেশের মাসুদুর রহমান। আর কিছুদিনের অপেক্ষা, 14 সেপ্টেম্বর সেই বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তানের ম্যাচ। পহেলগাঁওয়ের কাণ্ডের পর দুই দেশের ক্রিকেটীয় লড়াই নিয়ে উন্মাদনা বাড়ছে, কিন্তু ওই ম্যাচে আম্পায়ারের ভূমিকায় থাকবেন কারা সেটা জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের ম্যাচে রেফারি থাকবেন রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রোফট। আর ভারত পাকিস্তান ম্যাচে আম্পায়ার হবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিগুরুগে এবং বাংলাদেশের মাসুদুর রহমান। এই ম্যাচের ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ডি পাইক্রোফট। সব মিলিয়ে মোট 10 জন আম্পায়ারকে এশিয়া কাপের জন্য নির্বাচন করা হয়েছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার 5টি দেশ থেকে 2 জন করে আম্পায়ার থাকছেন। ভারত থেকে থাকছেন রবীন্দ্র সিং ও রোহন পণ্ডিত, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি এবং বাংলাদেশের গাজী হোসেন ও মাসুদুর রহমান আম্পায়ারিং করবেন। 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত 2টি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে, যার মধ্যে 11টি ম্যাচ হবে আবুধাবিতে, বাকি 8টি ম্যাচ হবে দুবাইয়ে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান, হংকং। ভারতের প্রথম ম্যাচ 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। তারপর 14 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। সেই মোকাবিলায় আম্পায়ার ছিলেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। দুবাইয়ের সেই ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন মাইকেল গগ। অন্যদিকে চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোলস্টক ও ম্যাচ রেফারি ছিলেন ডেভিড বুন। তবে এবারে ভারত পাকিস্তানের ম্যাচে আম্পায়ার থাকবেন একজন বাংলাদেশি। হাই নিউজ নেটওয়ার্ক। সামনেই সিএবি নির্বাচন। দীর্ঘ নির্বাচনের কাজের ব্যস্ততার মাঝে 3 দিনের জন্য ঝটিকা সফরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। SA-20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হয়েছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দায়িত্ব সামলেছেন। মেন্টর হয়েছেন। এবার কোচের ভূমিকায় সৌরভ। সামনেই সিএবি নির্বাচন। দিনভর নির্বাচনী কাজের ব্যস্ততার মাঝেই 3 দিনের জন্য ঝটিকা সফরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। SA-20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হয়েছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দায়িত্ব সামলাচ্ছে। মেন্টরও হয়েছেন। এবার কোচের ভূমিকায় সৌরভ। গত কয়েক বছরে প্রিটোরিয়া ক্যাপিটালসের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, যার ফলে এবার টিমের ধরন কিছুটা বদলে ফেলা হয়। কোচ বদল হয়। ফ্র্যাঞ্চাইজির তরফে সৌরভকে অনুরোধ করা হয় তিনি যেন টিমের দায়িত্ব নেন। সৌরভ বলেছিলেন, কোচিংয়ের ব্যাপারটা সবসময় আমার ভালো লাগে, আমি উপভোগ করি। তাছাড়া পার্থের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তাই রাজি হয়ে যায়। প্রথমে যেভাবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলাম সেবার প্লে অফ খেলেছিলাম। অনেক বছর পর দিল্লি আবার প্লে অফে খেলেছিল। WPL টিমের সঙ্গেও খেলেছিলাম। এবার আমাদের টিমের কাছে একটা বাড়তি চ্যালেঞ্জ, কারণ গত কয়েক বছরে টিমটা একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি। প্রিটোরিয়ার এই টিমের প্রায় সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ নতুন করে টিম তৈরি করা হবে। IPL যেমন মেগা নিলাম হয়, SA-20 লিগেও এবার মেগা নিলাম হবে। আন্দ্রে রাসেলকে টিমে নেওয়া হয়েছে। সঙ্গে রেখে দেওয়া হয়েছে উইল জ্যাক্সকে। গতবারে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে 42 বলে 101 রানের বিধ্বংসী খেলেছিল জ্যাক্স। সৌরভ বলেছিলেন, এবারের নিলামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টিমটাই সামনের 3 বছর খেলবে। সেই অনুযায়ী টিম তৈরি করতে হবে। রাসেলকে নিয়েছে। গতবারের প্লেয়ারদের মধ্যে থেকে শুধুই
জ্যাক্সকে রাখা হচ্ছে, বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার পুরো নতুন করে টিম তৈরি করতে হবে আমাদের। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। অনেকে বলছেন গিল থাকায় তিনি এশিয়া কাপে ওপেন করবেন। এই পরিস্থিতিতে ভারতীয় দলের উইকেট রক্ষকের হয়ে সওয়াল করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। জানালেন শুভমন গিলের জন্য ওপেনার হিসেবে স্যামসনকে সরিয়ে ফেলা সহজ হবে না। অর্থাৎ শাস্ত্রী চাইছেন এশিয়া কাপে ওপেনে নামুক সঞ্জুই। এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। অনেকেই বলছেন গিল থাকায় তিনি এশিয়া কাপে ওপেন করবেন। সেক্ষেত্রে এক প্রকার বাধ্য হয়েই নিচের সারিতে ব্যাট করতে নামতে হবে সঞ্জু স্যামসনকে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের উইকেট রক্ষকের হয়ে সওয়াল করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। জানালেন শুভমন গিলের জন্য ওপেনার হিসেবে স্যামসনকে সরিয়ে ফেলা সহজ হবে না। অর্থাৎ শাস্ত্রী চাইছেন এশিয়া কাপে ওপেন নামুক সঞ্জুই। 2024 সাল থেকে ওপেনার হিসেবে দেখা গিয়েছে সঞ্জু স্যামসনকে। 41টি টি20 ম্যাচে 861 রান করেছেন তিনি। তবে মাত্র 12 ইনিংসে 3টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট 152.38। দেখা গিয়েছে অন্যান্য পজিশনে যখনই তিনি ব্যাট করতে নেমেছেন তখনই তার পারফরমেন্সের গ্রাফ অনেকটাই পড়ে গিয়েছে। পরিসংখ্যান হলো পরের দিকে ব্যাটিং করতে নেমে 9 ইনিংসে মাত্র 29 রান করেছেন তিনি। এই পরিস্থিতিতে শাস্ত্রী বলেন উপরের সারির 3 জনের মধ্যে ওই সবচেয়ে বিপজ্জনক। টপ অর্ডারে খেলেই কিন্তু একার হাতে ভারতকে জিতিয়েছে। ওর জায়গায় গিলকে খেলানো সহজ নয়। টি20তে সঞ্জুর রেকর্ডও দারুণ। ওকেই ওপেনার হিসেবে দেখতে চাই। গিল বরং অন্য জায়গায় নামুক। পাশাপাশি শাস্ত্রীর মন্তব্য, সঞ্জু যেমন খেলে তেমনই খেলুক, সেখানে কোনো বদলের প্রয়োজন নেই। ওপেন নামলেই ওকে বিধ্বংসী মেজাজে দেখা যাবে। তাছাড়াও দুবাইয়ের গরমে স্পিনাররা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সে কথাও জানিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ। উল্লেখ্য 9 সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। 10 তারিখ সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে অভিযান শুরু করবে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। হকি এশিয়া কাপে দাপট ভারতের। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে চতুর্থবারের জন্য এশিয়া কাপ জিতে নিল ভারত। গ্রুপ থেকে ফাইনাল, গোটা টুর্নামেন্টে একটা ম্যাচও হারেনি হরমনপ্রীত সিংরা। আর ফাইনালে কোরিয়াকে উড়িয়ে সরাসরি হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ভারত। হকি এশিয়া কাপে দাপট ভারতের। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে চতুর্থবারের জন্য এশিয়া কাপ জিতে নিল ভারত। জোড়া গোল করলেন দিলপ্রীত সিং, বাকি দুটি গোল সুখজিৎ সিং এবং অমিত রহিদাসের। গোটা টুর্নামেন্টে একটাও ম্যাচ হারেননি হরমনপ্রীত সিংরা। আর ফাইনালে কোরিয়াকে উড়িয়ে সরাসরি হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ভারত। বিহারের রাজগীরে ফাইনাল শুরু হওয়ার আগেই ভারতের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছিল। গোটা স্টেডিয়াম সম্পূর্ণ ভর্তি। সবসময় শোনা যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ধ্বনি। সেটার ফায়দা তুলতে বেশিক্ষণ লাগলো না ভারতের। ম্যাচ শুরু 34 সেকেন্ডের মধ্যে গোল পান সুখজিৎ সিং। আগের ম্যাচে চীনকে 7-0 গোলে হারিয়েছিল ভারত। মনে হচ্ছিল সেরকম স্কোরবোর্ডেরই পুনরাবৃত্তি হবে, কিন্তু প্রথমার্ধে যে সেই ছবিটা তৈরি হয়নি তার কারণ গোল করার ব্যর্থতা। পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ছিল ভারতের। মুহুর্মুহু আক্রমণও সানিয়েও খুব বেশি লাভ হয়নি ভারতের। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে লং বল নামিয়ে গোল করেন দিলপ্রীত সিং। প্রথমার্ধে ভারত এগিয়েছিল 2-0 গোলে। দ্বিতীয়ার্ধে বরং দক্ষিণ কোরিয়াকে আরও বেশি আগ্রাসী দেখায়। একাধিক পেনাল্টি কর্নারও পায়, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। তৃতীয় কোয়ার্টারের শেষ থেকে ম্যাচের রাশ পুরোপুরি চলে আসে ভারতের হাতে। 50 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারত। তার কিছুক্ষণের মধ্যেই 4-0 করেন অমিত রহিদাস। কোরিয়ার রক্ষণ ভেবেছিল পেনাল্টি কর্নারে শট নেবেন অধিনায়ক হরমনপ্রীত, কিন্তু সবাইকে চমকে দিয়ে গোলার মতো শটে গোল করেন অমিত। ভারত 4-0 এগিয়ে যাওয়ায় চতুর্থ কোয়ার্টারে চমক বেশি ছিল না। তারপরও একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত ভারত জেতে 4-1 গোলে। গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকে ভারত। গ্রুপ পর্বে চীন, জাপান, কাজাকিস্তানকে হারান হরমনপ্রীতরা। সুপার 4-এ এই দক্ষিণ কোরিয়ার কাছে 2-2 গোলে আটকে গিয়েছিল।
এদিন অবশ্য দাপটের সঙ্গে এশিয়া কাপ জিতে নিল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখানে শেষ করছে। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।